কেন ডাক্তার সানিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল না? ওকে তো আপনি ভালোবাসতেন। কি বলছো আখি? মাথা ঠিক আছে তোমার? সানিয়াকে আমি ভালোবাসতে যাব কেন? এটা ঠিক ও আমায় পছন্দ করত, কিন্তু আমি ওকে কখনোই পাত্তা দেইনি। তবে সেদিন আপনাদের ডক্টরেট ডিগ্রি লাভ সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের দিন যখন ডক্টর সানিয়া আপনাকে আর আমাকে একসাথে সহ্য করতে না পেরে কাঁদছিল, তখন তার কান্না কেন সহ্য হয়নি আপনার? মানা করতে পারবেন সেদিন আপনি তার কান্না থামাতে ব্যর্থ হয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়েননি? তাকে কোলে করে নিয়ে একটা বন্ধ কেবিনে ঢুকে যাননি? তার ঘন্টাখানিক ওই বন্ধ ঘরে রুমেই ছিলেন, কথাটা অস্বীকার করতে পারবেন আপনি? এসবের মানে কি হয় ডাক্তার আদ্রিত, বলতে পারবেন? কথাগুলো শুনে অবাকত্ব নিয়ে আদ্রিত সজোরে ব্রেক কষল গাড়ির। কি বলছো আখি এসব? এসব ভুলভাল তোমাকে কে বলেছে? ভুলভাল? নিজের চোখে দেখেছি আমি। হ্যাঁ, সেদিন সানিয়া কাঁদছিল, কারণ হঠাৎ তার পায়ে মোচড় খেয়ে গিয়েছিল। অতিরিক্ত ব্যথায় হাঁটতে পারছিল না, তাই না চাইতেও ওকে আমায় কোলে নিতে হয়েছিল। সেখানে অনুষ্ঠান থাকায় অনেক লোক ছিলেন, শোরগোলেও বসতে চাইছিল না। তাই একটা কেবিন খালি পেলে ওকে নিয়ে সেখানে ঢুকে আমি। পায়ে বড় কোনো সমস্যা হয়নি, তার তখন কথায় ব্যথা করছিল, ঠিকভাবে বলতেও পারছিল না। তাছাড়া ওর পারিবারিক কিছু সমস্যা ছিল, যার কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। তাই আমি ওকে রেস্ট করার কথা বলে বেরিয়ে আসতে চাইলেও ও আসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করছিল ওকে একা ছেড়ে না যেতে। কিছুক্ষণ ওর পাশে বসতেও আমার ভালো বন্ধু ছিল, তাই সেদিন ওর পাশে কিছুক্ষণ বসে যাওয়াকে আমি ভুল মনে করিনি। ও তো বেশি কিছু চাইছিল না আমার কাছ থেকে। আপনার আর ডাক্তার সানিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না? নো আখি, সেদিন আদৃশ্যের দেখানো ভিডিও দেখে কি আমি ডাক্তার আদ্রিতকে ভুল বুঝলাম? কিন্তু ডাক্তার সানিয়া সেদিন কেন বলল ডাক্তার আদ্রিতের সাথে তার সম্পর্ক? তার মানে কি ডাক্তার আদ্রিত আর আমাকে ইচ্ছে করে আলাদা করা হয়েছিল? কি হয়েছে আখি, কি ভাবছো? কি হয়েছে ব্যাপারটা আমায় খুলে বলো প্লিজ। আপনি হাসপাতালে যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলেই আখি গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করলো। আদ্রিত কিছু না বুঝে তার পিছনে ছুটে গেল। তার নাম ধরে ধরে ডাকছে। আখি, কোথায় যাচ্ছ? আখি, দাঁড়াও। আখি আদ্রিতের কোনো পিছু ডাকে কান না দিয়েই একটা সিএনজি আটকে চলে গেল কোথাও। আদ্রিত এবার ছোট তার গাড়ির কাছে এসে এসে সিএনজিটার পিছু নিল। কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে গাড়িটা হারিয়ে ফেললো আদ্রিত। এদিকে বারবার আখিকে কল করলেও ধরছে না সে। আখিকে নিয়ে আদ্রিত পরিশানিতে পড়ে গেল। আখি সোজা গেল সানিয়ার বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো সানিয়ার বিয়ে গত 5 বছর আগেই হয়ে গেছে। আখি দেরি না করে তার শ্বশুরবাড়ির ঠিকানা নিল তার পরিবারের কাছ থেকে। এদিকে আদ্রিত তাকে কলের উপরে কল দিয়ে যাচ্ছে। এবার আখি ফোন ওঠালো। কোথায় আছো আখি তুমি? আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তোমায় সে কবে থেকেই। আপনি আমাকে খুঁজবেন না, আমি ঠিক আছি, জরুরি কাজে এসেছি, পরে দেখা করছি আপনার সাথে। কি হয়েছে তা সোজাসুজি বলতেই তো পারো। বললাম তো এসে বলছি, আপনি হাসপাতালে যান। হুট করে কি এমন কাজে চলে গেলে যে আমাকে সাথে নেওয়া যেত না? অ্যাড্রেস বলো, আমি আসছি। না, এই দিকটা আমি একাই সামলাবো। আখি কল কেটে দিল। কথাগুলো বলে আদ্রিত ভাবলেশীন হয়ে রইল। আখি পৌঁছালো সানিয়া শ্বশুরবাড়ি, কিন্তু সানিয়াকে সেখানেও পেল না। সানিয়া হাসপাতালে গেছে। আখি জানতে পারলো সানিয়ার স্বামীও একজন ডাক্তার, আর তাদের একটা মেয়ে সন্তানও আছে। আখি সানিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার হাসপাতালের অ্যাড্রেস নিয়ে এবার বেরিয়ে গেল সেই উদ্দেশ্য। রোগী দেখে লাঞ্চ টাইমে একটু রিল্যাক্স করছিল সানিয়া। তখনই তার কেবিনে প্রবেশ করলো আখি। আখিকে হঠাৎ এইভাবে দেখে বেশ ঘাবড়ে গেল সানিয়া। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আখি তুমি এখানে? হ্যাঁ, আমি সত্য জানতে এসেছি। কিসের সত্য? আমতা আমতা করে বলল সানিয়া। কর্কশ স্বরে জবাব দিল আখি। কিসের সত্য বোঝো না? ডাক্তার আদ্রিত্য আর তোমার সত্য। 6 বছর আগে যে ঢং করে ডক্টর আদ্রিত্য আর আমায় দূর করেছিলে সেই সত্য। আমি তোমায় আর আদ্রিত্যকে দূর করব কেন? আমি সেদিন কোনো ঢং করিনি। আসলে তাই। তবে ডাক্তার আদ্রিতের প্রতি এত ভালোবাসার দোহাই দিয়ে এখন ডাক্তার আদ্রিত্যকেই ছেড়ে অন্যকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে কেমন করে? আদ্রিত আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। কথাটা বলতেই সানিয়ার গাল বরাবর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আখি। সাথে সাথে সানিয়ার ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়ে আসে। আখি এবার তার চুলের মুঠো শক্ত করে ধরে নিল। সানিয়া শত চেষ্টা করেও আখিকে না ছাড়াতে পারছে আর না তো তাকে জিম্মি করে উঠতে পারছে। চিৎকার করতে শুরু করেছে সানিয়া, কে আছো বাঁচাও, এই গুন্ডি মেয়েটা আমায় মেরে ফেলছে। সত্যটা বল, নয়তো সত্যিই মেরে ফেলবো। তুই আমাকে বলবি ডাক্তার আদ্রিতের মতো লোক তোকে ধোঁকা দিয়েছে আর আমি তা বিশ্বাস করব? বল সত্যটা শাকচুন্নি। ততক্ষণে হাসপাতালের বেশ লোক সেখানে প্রবেশ করে গেল। অনেকেই আখিকে ছাড়াতে এগিয়ে এলেই পাশ থেকে পানির গ্লাস নিয়ে তার আগা ভেঙে সানিয়ার গলা বরাবর ধরে গর্জে বলল আখি।
কেউ যদি এক পাও এগিয়েছো তবে এখানেই মুহূর্তে এর লাশ ফেলবো আমি। বল সানিয়া, চুপচাপ, নইলে তুই আমায় ভালো করেই জানিস এটা তোর গলা বরাবর ঢুকিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। আখির রাগ সম্পর্কে ভালো করেই জানে সানিয়া। বর্তমানে আখির রক্তিম বর্ণ ধারণ করে তার চোখের দিকে তাকিয়ে আর সাহস জুটিয়ে উঠতে পারল না। প্রাণ বাঁচানোর চিন্তায় জিম্মি হলো আখির কাছে। বলছি আখি, আমি সত্যটা বলছি, আগে গ্লাসটা নামাও। নামাবো না, আগে বল। আপনারা প্লিজ যান, ব্যাপারটা আমি দেখছি। সানিয়া নিজের বদনাম না হওয়ার সুবিধায় সবাইকে বাইরে যেতে বলেন। সবাই কেবিনের বাইরে চলে গেল। এবার বলল সানিয়া, আসলে আখি, আমি তখন আদ্রিতকে অনেক ভালোবাসতাম। সুদর্শন থাকা সত্ত্বেও চরিত্রবান ছিল আদ্রিত। শালীন মার্জিত তার ভাষা, গম্ভীর স্বভাব, অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া, সত্যবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিল আদৃত। এমন ছেলের প্রেমে কোন মেয়ে না পড়বে? আদৃত বলতেই তো ভালোবাসার আরেক নাম ছিল, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমিও। কিন্তু বাকি সকল মেয়েদের মতো সে আমাকেও পাত্তা দিত না, যেখানে ওর মনের অনেক বড় একটা জায়গা জুড়ে বসবাস করে উঠতে সক্ষম হয়ে গিয়েছিলে তুমি। যা তুমি না জানলেও আমি ঠিকই জানতাম। আদ্রিতের প্রেম বিরহে কত পুড়েছি তা শুধু আমিই জানি। যখন আশাহত হয়ে নেতিয়ে পড়েছিলাম তখন আশার আলো হয়ে আসলো আদ্রিস। আদ্রিস জানতে পেরে গিয়েছিল আমি আদ্রিতকে ভালোবাসি। সেদিন আদ্রিস আমাকে জানালো সে তোমাকে ভালোবাসে, সেই প্রথম থেকেই। কিন্তু তুমি ভালোবাসো আদ্রিতকে, যে কোনো মূল্যেই আদ্রিসে তোমাকে চাই। এদিকে আমিও আদ্রিতকে খুব করে চাইছিলাম তখন। সে আমাকে আশ্বাস দিল, আমরা দুজন মিলে যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করি তবে তোমরা আলাদা হয়ে যাবে, আর আমরা দুজন নিজেদের ভালোবাসার কাঙ্ক্ষিত জনকে পেয়ে যাব। প্রথমত আমি আদৃশের কথায় রাজি হই না, কিন্তু আদৃশ আমাকে বোঝায় যে এছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাই আদৃশের সাথে মিলে আমরা দুজন তোমাদের আলাদা করার প্ল্যান করি। সেদিন হাসপাতালের সংবর্ধনা অনুষ্ঠানে পায়ে ব্যথা আর পারিবারিক সমস্যার নাটক করে আদৃতকে এক কক্ষে নিজের সাথে আটকে রাখি। আর তখন সবকিছু আড়াল থেকে ভিডিও করে আদৃশ। তারপর তোমাকে তা দেখায়, তোমার শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করে। তোমার মনে বিষ গুলে দিতে চায় আদ্রিতকে নিয়ে, কিন্তু তুমি তাতেও বিশ্বাস করছিলে না, বরং আদ্রিদের সাথে ব্যাপারটা নিয়ে সোজাসুজি কথা বলতে চাইছিলে। কিন্তু আদ্রিস তোমাকে ঠেকায়, এই বলেছে আদ্রিত তোমার কথা ভেবে আমাকে ভালোবাসার কথাটা স্বীকার করবে না। কথাটাই তুমি আটকাও, এই ভেবেই যে এখানে আদ্রিত তোমার কথা ভেবে কেন নিজের ভালোবাসার সম্পর্ককে মেনে নেবে না। তোমাকে কোনো মতে বিশ্বাস করানো যাচ্ছিল না, তাই তুমি আদ্রিদের সাথে দেখা করার আগেই আমি তোমার কাছে আসি। তার মানে সেদিন যে তুমি বলেছিলে ডাক্তার আদ্রিত তোমাকে ভালোবাসেন, সেই কলেজ চলাকালীন সময় থেকেই তাই আমাকে পাত্তা দিতেন না উনি? কিন্তু আমাকে সত্যটা বলেননি বাচ্চা ভেবে। আমার মন ভাঙবে যাতে পড়ালেখা নষ্ট হবে আমার, তাছাড়া আমার বাবার সাথে ওনার বাবার বন্ধুত্বের সম্পর্কও এতে খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আমি আমার বাবার আদরের একমাত্র মেয়ে, কিন্তু ডাক্তার আদ্রিত তোমায় অনেক ভালোবাসেন। তোমাদের ব্যাপারে উনি এগোতে চান না, শুধু আমার কথা ভেবেই উনি কখনো আমাকে মেনে নেবেন না। আর আমার কারণে তোমাকেও কবু মেনে নেবেন না, তার কোনো নিশ্চয়তা ছিল না। এই জন্য তুমি ভিক্ষা চাইতে এসেছিলে ওনাকে আমার কাছে, যাতে আমি নিজে থেকে তোমাদের রাস্তা থেকে সরে দাঁড়াই। এর মানে এসব সকল কথায় বানোয়াট ছিল? তবে ওই রেকর্ডিংটা, ওটা কি ছিল, যেটাতে ডাক্তার আদিত্য তোমাকে বলেছিলেন আমি শুধু তোমাকে ভালোবাসি সানিয়া? তবে আখি বাচ্চা মেয়ে, আমাকে অনেক ভালোবাসে। আমি চাই না ওর এই বয়সে মন ভাঙুক, ও উল্টোপাল্টা কিছু করে বসুক। তাই যতদিন আমি বিষয়টা ওকে বুঝিয়ে উঠতে না পারছি ততদিন আমাদের ব্যাপার আর এগোবে না। হুবহু ওনার কণ্ঠের রেকর্ডিং কোথা থেকে এনেছো বলো? আমি আর আদ্রিস মিলে একজন ভয়েস আর্টিস্টকে অনেক টাকা খাইয়ে আদ্রিতের কণ্ঠস্বর শুনিয়ে এমনটা করে উঠতে পেরেছিলাম। সেই লোকটা প্রায় লোকেরই আওয়াজ নকল করতে পারতো। শাকচুন্নি, ডাক্তার আদিত্যকে আমার বিরুদ্ধে কি বুঝিয়েছিস তোরা বল? আদ্রিত তোমাকে এড়িয়ে চলতে চলতে একটা সময় তোমাকে ভালোবেসে গিয়েছিল। সে তা দেরিতে হলেও বুঝতে সক্ষম হয় অবশেষে। সেদিন অনুষ্ঠান পরে তোমাকে প্রপোজ করবে ভেবেছিল, কথাটা আমি জানতাম। আদ্রিত আমাকে আগেই বলেছিল, কিন্তু তার আগে আমি তাকে অভিনয় করে বন্ধ কক্ষে আটকে রেখেছিলাম নিজের সাথে, আর ততক্ষণে তুমি ওকে ভুল ভেবে গিয়েছিলে। সেদিন অনুষ্ঠানের পর সোজা বাড়ি চলে যায় আদ্রিত, হয়তো নিজে অনেক ক্লান্ত ছিল। আর তুমিও ভুল বোঝা থেকে ওর সাথে আর সেদিন কথা বলনি, যাতে আমাদের জন্য ভালোই হয়েছিল। আমরা সেই অল্প সময়ে তোমার মনে ভুলের পাহাড় গড়ে তুলেছিলাম। তার পরের দিন আদিত্য তোমাকে এক জায়গায় ডাকে, তোমাকে প্রপোজ করবে বলে, কিন্তু তোমাকে জানিয়েছিল শুধু দেখা করতে চাই। ঠিক তখন আমিও ওকে তোমার আর আদৃশের একটা ভিডিও দেখাই, যেটাতে তুমি আদৃশকে জড়িয়ে ধরে কাঁদছিলে। আদ্রিত আর আমার ব্যাপারে সবকিছু জানার পর কিন্তু ভিডিওটা আমি পেছন থেকে করেছিলাম,
এমন মনে হয়েছে যে তুমি আদৃশকে সুখে আলিঙ্গন করছো। ভিডিওটা দেখে আদৃতের মাথায় মুহূর্তে রক্তচাপে সেদিন যেমন তোমার অল্প হাত ধরে টান দেওয়া নিয়ে আদৃশের হাত ভাঙতে এসেছিল, তেমনটাই ভিডিওটা দেখে আদৃশকে মারতে চলে যাচ্ছিল আদৃতও। তখন আমার একটা কথায়ও থমকে দাঁড়িয়েছিল। আখি তোমাকে ভালোবাসে না আদৃত, তুমি শুধু ওর মনের ভুল ছিলে। বিষয়টা তুমি বুঝে যেতে অনেক দেরি করে ফেলেছো। ও আদৃশকে ভালোবাসে। অবশেষে বুঝতে পেরে এখন তোমাকে নিয়ে অনুশোচনায় ভুগছে। কারণ এতদিন তোমার পেছনে ঘুরঘুর করেছে, তোমার চোখে নাকি নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে। কিন্তু সে এখন উপলব্ধি করতে পেরেছে সে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাকে অনেক সম্মান করে। তোমার মন ভাঙার শক্তি জুটিয়ে উঠতে পারছে না। কথাগুলো শুনে ও একদমই বিশ্বাস করেনি, বরং সেদিন আমি কোনো মেয়ে না হলে হয়তো প্রাণে মেরেই ফেলতো। তাই তাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে সেদিন তার সামনাসামনি আনাই। আর আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছো যে তুমি ওকে ভালোবাসো না। ও শুধু তোমার মনের ভুল ছিল, তুমি আদৃশকে ভালোবাসো। তারপরেও বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছো সেদিন, এটা ভেবে যে ও শুধু তোমার জন্য নিজের ভালোবাসার অসম্মান করেছে। তবে এসব করে আদৃশ তোমাকে পেয়ে যেতে পারলেও আদৃতকে আমি নিজের করে পেতে পারিনি। ও কাউকে না জানিয়ে আমেরিকা চলে যায় হুট করে একদিন, তারপর আর যোগাযোগ রাখিনি। শালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলোকে সব ভেঙে চুরমার করে দিলি, তোকে তো আমি মেরেই ফেলবো। আঁখি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারলো। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশ আনিয়েছেন। ডাক্তার আঁখি, এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারেন না। আপনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। যা এবার জেলের ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তোর সকল কথা রেকর্ড করেছি। বুঝতেই তো পারছিস মানুষকে ফ্রড কেসে জেলে যাবি। আর আমার ক্ষমতা সম্পর্কেও ভালো করে জানিস। তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতেও সময় লাগবে না আমার। আমাকে খ্যাপাস না, জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। আখি সানিয়ার পাশে ছিল, তখন তাকে দাঁত কটমট করে কথাগুলো বলল সানিয়া। ভয় পেয়ে গেল। আখি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে, তাই আর সুযোগ না নিয়ে বিষয়টাকে রফাদফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান। আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না। আপনি ভয় পেলে হবে না তো, আমরা আছি তো। আরে আপনারা জানতো আমার আপনাদের প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়। তোরটা না হয় পরে দেখবো সানিয়া, আগে আদৃশের ভাগটা দিয়ে আসি। সানিয়াকে আরও একটা জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আখি। অতিরিক্ত রাগে তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরে একটা দোকান থেকে পানি কিনে খেয়ে নিল রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্য যেতে নিলে কল আসলো আবার আদৃতের। নাম্বারটা দেখতেই বুক মোচড় দিয়ে গেল। যার জন্য এত কিছু করলো তার জন্যই তো কিছু করা হয়ে উঠল না আখির। নিজের থেকে আদৃতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার, যে আজ অবধি আখিরই পথ চেয়ে বসে আছে। লোক কাউকে কতটা ভালোবাসলে এমন কিছুও করে যেতে পারে, হয়তো সে ভালোবাসার পরিমাপ করে ওঠার সামর্থ্য আখির নেই। বর্তমানে এসবের কিছুই আখি আদ্যতকে জানতে চায় না, তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরলো। কি হয়েছে ডাক্তার আদিত্য? কোথায় তুমি? আসছো না কেন এত সময় ধরে? আমি এখন আসবো না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি। আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক এমার্জেন্সি। এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি করে আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান, তাই বর্তমানে হাসপাতালে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিসান পেল আমিরুলের ঢাকার বাড়ির ঠিকানা। আশার আলো খুঁজে পেল সে। আমিরুলের বাড়ি অবধি পৌঁছলে নিশ্চয়ই তাহমিনা অবধি সহজেই পৌঁছে যেতে পারা যাবে। হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে। অনেক এমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল আখি। পথে মধ্য আদ্রিদের কেবিন, কেন জানি মন টানলো সেদিকটায়। মনের টানে সাড়া দিয়ে ঢুকে গেল সেই কেবিনে। আদ্রিত এখনো কেবিনে ফেরেনি। আখি কেবিনের একটা চেয়ারে এনে বসলো। আদ্রিতের সান্নিধ্য মনের প্রশান্তি তো সেই 6 বছর আগেও পেত আখি। আজ কেবিনের আদ্রিত না থাকলেও তার গায়ের ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে সে। বিষাদে মন ছেয়ে আছে। একটা ভুল পদক্ষেপ, ভালোবাসার মানুষটাকে ভুল বোঝার পরিণামস্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার। সবকিছু শেষ হয়ে গেল। আখির হঠাৎ চোখ গেল আদ্রিতের হ্যান্ডব্যাগের উপরে। ব্যাগের চেন খোলা, হয়তো তাড়াহুড়োয় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভিতর থেকে উকি মেরে আছে একটা ডায়েরি। আখির কৌতূহল জন্মালো তাতে। এমনিতে যে কারো জিনিসে কখনো না বলে হাত না দিলেও আদ্রিতের ক্ষেত্রে কখনো ফর্মালিটি করেনি সে। তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা, সুখ পাখি। নিচে ছোট আকারে লেখা, আমার হিটলার আখি। আখি আলতো করে হাত বোলালো লেখাগুলোর ওপরে।
আন্দাজ করতে পারলো কেবিনে কেউ আসছে, তখন তাই ডায়েরিটা খুব গোপনে লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে? এই তো একটু আগেই। তা বলো, কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সবকিছু কি শুধু বলেই বোঝাতে হবে আখি? বুঝে নেওয়ার ব্যর্থতায় বছরের পর বছর কাটিয়ে দেওয়া থেকে তো মুখেই বলা শ্রেয়। মানে? মানেটা কি বুঝে নেওয়ার চেষ্টা করা যায় না?